ফার্স্টে তো দিতে হবে। আপনি আসেন তো এখানে বসে থাকবেন। কথা শোনা যায় কিনা দেখেন। ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কতটুকু পড়া আছে ভাইরোলজি? শুধু ওই হার্পিস ভাইরাস শেষ হয়েছে? ম্যাম হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1টা হয়েছে স্যারের। আচ্ছা, যাই হোক, আমরা যেখান থেকে পড়ছিলাম সেটা একটু দেখি। আমরা এইচআইভি পড়ছিলাম, তাই না? জি ম্যাম। স্ট্রাকচারটা আবার একটু দেখি, ছবিটা দেখি। তাহলে এইচআইভি প্রপার্টিজ এর মধ্যে আমাদের মনে রাখতে হবে এটা একটা রেট্রোভাইরাস। হোয়াই ইট ইজ রেট্রোভাইরাস? বিকজ এইচআইভি হ্যাভ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম which convert RNA genome into the DNA। এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, খুবই জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, এইচআইভি মানে কি ডিজিজ করে? সেটা এইডস করে। এইডস মানে কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তার মানে হচ্ছে ইমিউনিটি কমে যাচ্ছে। কোন সেলটাকে সাপ্রেস করছে? হেল্পার টি সেলকে সাপ্রেস করছে, সেজন্য ইমিউনো সাপ্রেশন হচ্ছে। যখন ইমিউনো সাপ্রেশন হবে তখন ভেরিয়াস অপরচুনিস্টিক ইনফেকশন হবে। কিন্তু এটা একটা নন অনকোজেনিক ভাইরাস। হ্যাঁ, এটা হচ্ছে প্রপার্টি। স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচারটা আমি আগে বলেছি, এটা অস্পিড জন্য খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা যখন দেওয়া হয় তখন অনেকে এটাকে ভুল অ্যান্টিজেনিক ভেরিয়েন্টগুলি ডেভেলপ হয়। তাহলে একটা অ্যান্টিজেনের এগেইনস্টে যদি আজকে অ্যান্টিবডি তৈরি হয়, কিছুদিন পরেই তার কাজ করতে পারে না, কারণ অন্য একটা অ্যান্টিজেনের এগেইনস্টে তখন অন্য একটা অ্যান্টিজেন যদি চলে আসে তখন ওই অ্যান্টিবডিটা ওইটার এগেইনস্টে কাজ করতে পারে না। সেজন্য ভ্যাকসিন প্রিপারেশনও খুব ডিফিকাল্ট। আর এইচআইভি কজ স্লো ইনফেকশন অ্যান্ড লং ইনকিউবেশন পিরিয়ড। The duration of the primary infection and progression to clinical disease average about 10 years. তাহলে এইচআইভি ইনফেকশন বলেই কিন্তু আমরা তাকে এইডস বলবো না। এইডস বলবো কখন? যখন তার হেল্পার টি সেলের কাউন্ট অনেক কমে যাবে, পরে আসবে এটা। and patient is suffering from various opportunistic infection। তাহলে এইচআইভি ইনফেকশন হয় মানে এইডস না, কারণ এইডস হতে সময় লাগবে, মিনিমাম 10 ইয়ার্স এর মধ্যে হতে পারে, এবং সেখানে হেল্পার টি সেলের কাউন্টে যদি আমরা দেখি অনেক কমে যাবে, and patient is suffering from various opportunistic infection। এইচআইভি এর মধ্যে দুটো টাইপ আছে, একটা এইচআইভি 1 একটা 2। 1টা ওয়ার্ল্ড ওয়াইড,
আর 2টা হচ্ছে ফাউন্ড ইন ওয়েস্ট আফ্রিকা। বারবারই বলেছি HIV infect and kill helper T lymphocyte resulting in the loss of CMI and host will develop various opportunistic infection. স্ট্রাকচারটা গেল HIV নিয়ে আমরা অনেকগুলি মানে দেখলাম যেটা কতভাবে আমরা এটা বলতে পারি। Then what are the receptor for HIV virus? HIV ভাইরাসের জন্য কোথায় রিসেপ্টর আছে? প্রথমেই তোমার মনে আসবে যে হেল্পার টি সেলের জন্য তার গায়ে রিসেপ্টর আছে, ম্যাক্রোফেজ, মনোসাইট এগুলি গায়ে HIV এর জন্য রিসেপ্টর আছে, তার মানে সে ওখানে বাইন্ড করবে। রুট অফ ট্রান্সমিশন, প্যাথোজেনেসিসে যাওয়ার আগে আমরা রুট অফ ট্রান্সমিশনটা দেখছি। রুট অফ ট্রান্সমিশন এটা অনেকটা কার মতো, হেপাটাইটিস বি ভাইরাসের মতো, কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের রুট অফ ট্রান্সমিশন বলার সময় আমার সবচেয়ে আগে বলতে হবে হচ্ছে প্যারেন্টাল ট্রান্সমিশন, তার মানে কন্টামিনেটেড ব্লাড অথবা ব্লাড প্রোডাক্ট, কন্টামিনেটেড সিরিঞ্জ, নিডল এগুলি দিয়ে যাচ্ছে। তারপরে আসবে সেক্সুয়াল রুট, নাম্বার 3 হচ্ছে পেরিনেটাল ট্রান্সমিশন, এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তাকে যদি একটু উল্টা করে দিই তাহলে নাম্বার 2টাই যদি নাম্বার 1 এ নিয়ে আসি সেটা হচ্ছে HIV রুট, তার মানে সেক্সুয়াল কন্টাক্ট। আলসারেটেড সেক্স, যেমন হারপিস ভাইরাসের যদি কোনো ইনফেকশন সেখানে একটু আলসার হয় সেক্সুয়াল অর্গানে, সেগুলি যদি হয় তাহলে HIV ভাইরাসটা খুব ইজিলি ওখানে ঢুকে যেতে পারে। ইনট্যাক্ট স্কিন ছাড়াও যদি কোথাও লেসারেটেড অথবা আলসারেটেড হয় যে মানে তখনই ওইসব জায়গায় HIV খুব তাড়াতাড়ি ঢুকে যেতে পারে। তাহলে সেক্সুয়াল কন্টাক্ট হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কন্টামিনেটেড ব্লাড অর ব্লাড প্রোডাক্ট, তার মানে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এটা ছড়াতে পারে। আর কিভাবে কন্টামিনেটেড সিরিঞ্জ, নিডল এগুলো আছে। আর এটা হচ্ছে পেরিনেটাল ট্রান্সমিশন। পেরিনেটাল ট্রান্সমিশন আমরা সবাই জানি মা থেকে নিউনেটে কিভাবে যেতে পারে, থ্রু প্লাসেন্টা, 3টা ওয়েতে, থ্রু প্লাসেন্টা, অ্যাট বার্থ অর ভায়া ব্রেস্ট মিল্ক। তাহলে 3টে উপায়ে কিন্তু HIV ভাইরাস ট্রান্সমিশন হচ্ছে। তাহলে রুট অফ ট্রান্সমিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেক্সুয়াল, কন্টামিনেটেড অথবা প্যারেন্টাল রুট অফ ট্রান্সমিশন। নাম্বার 3 হচ্ছে পেরিনেটাল ট্রান্সমিশন। তোমাকে জিজ্ঞাসা করবে প্যারেন্টাল রুট অফ ট্রান্সমিশন বলতে তুমি কি বুঝো, তখন তোমাকে বলতে হবে কন্টামিনেটেড ব্লাড, ব্লাড প্রোডাক্ট, কন্টামিনেটেড নিডল, সিরিঞ্জ, টাটুইং, এগুলিকে বলা হচ্ছে প্যারেন্টাল রুট অফ ট্রান্সমিশন। টাটুইং তোমরা জানো, টাটুইং এটা হেপাটাইটিস বি ভাইরাসটা বেশি ছড়ায়। যদি নিডলটা কন্টামিনেটেড থাকে তাহলে টাটুইং করার সময় সেখান দিয়ে HIV ভাইরাস চলে যায়। সরি, এই হেপাটাইটিস বি বেশি ইনফেকশন হয়ে ওঠে দেন HIV ভাইরাস। তাহলে রুট অফ ট্রান্সমিশন গুলি মনে রাখো। এখন হচ্ছে রিপ্লিকেশন। একটা HIV ভাইরাস কিভাবে রিপ্লিকেট করে, যেহেতু ভাইরাসের রিপ্লিকেশনটা আমরা পড়েছি, সেখানে ভাইরাস ঢুকলো, তারপরে ফিউশন হলো, দেন আনকোডিং অফ দ্য জেনোম, এগুলি আছে। এটা যেহেতু একটা RNA ভাইরাস, তাহলে আমাদের কোথায় একটু চেঞ্জ হতে হবে, ঢোকার পরে আমাদের কি হতে হবে, এটাকে RNA থেকে DNA হতে হবে। যে DNA করার জন্য ওখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা আছে। আর ঢোকার জন্য তার দেখো entry of HIV into the cell is the binding of the virion GP120 protein to the CD4 positive cell on the cell surface. তাহলে CD4 পজিটিভ যে সমস্ত সেলের গায়ে লাগানো আছে তাদের উপরে সেটা যাবে একটা হেল্পার টি সেল, মনোসাইট, ম্যাক্রোফেজ। তাহলে তাদের সাথে বাইন্ড করলো, বাইন্ড করলেই শুধু হবে না, ওখানে আরেকটা রিসেপ্টর আছে, কেমোকাইন রিসেপ্টর, যেটা হচ্ছে CXCR4 and CCR5 protein are required for the entry of HIV into the CD4 positive cell. তাহলে আফটার বাইন্ডিং, শুধু এটা এই কথাটা খুব ইম্পর্টেন্ট, টিচাররা জিজ্ঞাসা করবে শুধু বাইন্ড করলে হবে, শুধু বাইন্ড করলে হবে না। তাহলে বাইন্ড করার পরে কিছু কেমোকাইন রিসেপ্টর আছে যে রিসেপ্টর দিয়ে ও ইজিলি সেলের ভিতরে ঢুকতে পারবে, কোন সেলের মধ্যে, যাদের গায়ে CD4 পজিটিভ সেল। তাহলে CXCR4 এটা হচ্ছে হেল্পার টি সেলের জন্য, আর CCR5 হচ্ছে প্রোটিন, যেটা হচ্ছে মনোসাইট এবং ম্যাক্রোফেজের মধ্যে থাকে। তাহলে দুটো রিসেপ্টর, CXCR4 for helper T cell, CCR5 for monocyte and macrophage, are required for the entry of HIV into the CD4 positive cell. তাহলে ঢুকে গেল, ঢোকার পর তো তোমরা এখন বলতে পারবে কি হলো,
Then after uncoating, virion RNA is converted to the DNA by reverse transcription. যখনই ডিএনএ হবে, this DNA is integrated with the host cell DNA, যেটাকে আমরা বলছি প্রোভাইরাল ডিএনএ। তাহলে তারপরে কি হবে? আর্লি ট্রান্সক্রিপশন, আর্লি ট্রান্সলেশন, যেটা আমি একটু আগেই পড়েছি, ট্রান্সলেশন, genome replication, then late transcription, late translation, progeny virus assembly and release of the virus from the cell by the process of body, যেহেতু এটা envelope virus। তাহলে রিপ্লিকেশন, তোমরা বুঝতে পেরেছো রিপ্লিকেশনটা? জি ম্যাম। হ্যাঁ, রিপ্লিকেশন তো শুধুমাত্র দুই একটা জায়গায়, প্রথমেই তোমার ইয়েতে আরএনএ থেকে ডিএনএ হবে, তারপরে সবে একই। হ্যাঁ, তাহলে আমরা একটু ছবিতে দেখি এটা কি হচ্ছে। দেখো, এটা হচ্ছে একটা রিপ্লিকেশন অফ এইচআইভি ভাইরাস, খুব ইম্পর্টেন্ট। তাহলে এইচআইভি ভাইরাসটা ঢোকার জন্য তার GP120 আর ওখানে কি আছে CXCR4 and CXCR5 কেমোকাইন রিসেপ্টর। তাহলে এখানে ঢুকলো, ঢোকার পরে কি হবে? রিভার্স ট্রান্সক্রিপ্টে যেটা দেখছো সেটা আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, ডিএনএ হওয়ার পরে জেনোম রিপ্লিকেশন, আর্লি ট্রান্সক্রিপশন, আর্লি ট্রান্সলেশন, প্রোভাইরাল ডিএনএ বলছি যখনই হোস্ট সেলের সাথে সে বাইন্ড করবে, তারপরে লেট ট্রান্সক্রিপশন, লেট ট্রান্সলেশন, প্রোটিন সিনথেসিস, অ্যাসেম্বলি অফ দ্য ভাইরাস, অ্যাসেম্বলি হওয়ার পরে অ্যাসেম্বলি ইনটু দ্য assembly of the virus, then release of the virus by the process of budding. Budding মানে তার হোস্ট সেলের সেল মেমব্রেন অথবা সাইটোপ্লাজমিক মেমব্রেন নিয়ে এসে বেরিয়ে আসবে। দিস মেমব্রেন কন্টেইন দ্য লিপিড, আর যেটা প্রোটিন, এনভেলপের যে প্রোটিন আছে সেটা ভাইরাসের নিজস্ব প্রোটিন। তাহলে দিস ইজ দ্য রিপ্লিকেশন। এত মুখস্থ করার কোনো কিছু নেই, বুঝে পড়বে, ছবিটা দেখবে। Replication. Now the pathogenesis. Pathogenesis actually যদি আমি একটা লাইনে বলতে চাই, প্যাথোজেনেসিস হচ্ছে তার যেহেতু CD4 পজিটিভ সেলের গায়ে তার রিসেপ্টর আছে, তাহলে সেখানে সে বাইন্ড করবে এবং তাদেরকে কিল করবে। কিল করলে কি হবে? ইমিউনোডেফিসিয়েন্সি and patient is suffering from various opportunistic infection। এটুকু বললেও হয়ে যাবে, এটুকু বললেও হয়ে যাবে। তারপরে দুই একটা জিনিস দেখো, ডিজিজ মেকানিজম অফ এইচআইভি। এইচআইভি primarily infects CD4 positive cell of the macrophage, monocyte, যেখানে যেখানে আছে lungs, dendritic cell of the skin and microglial cell of the brain। ভাইরাস তাহলে এর সাথে লাগলো, ভাইরাস causes lytic infection of the CD4 positive cell and persistent low level of infection of the macrophage। ওইটা বলার দরকার নেই। তাহলে লাইটিক ইনফেকশন করবে মানে লাইসিস করবে হেল্পার টি সেল, আর কিছু সিনসিটিয়া তৈরি করতে পারে। ভাইরাস কজেস সিনসিটিয়া ফর্মেশন, ভাইরাস অল্টার টি সেল এন্ড ম্যাক্রোফেজ ফাংশন। তার মানে সামারিটা হচ্ছে হেল্পার টি সেলের গায়ে যেহেতু CD4 আছে, তার সাথে সে বাইন্ড করবে, তাকে কিল করবে, তার ফাংশনটা অল্টার করবে এবং ইমিউনোডেফিসিয়েন্সি করবে। এটাই হচ্ছে তার ভাইরাস অল্টার দ্য টি সেল ফাংশন অফ ম্যাক্রোফেজ সেল ফাংশন। আলটিমেটলি কি হচ্ছে? ইমিউনোডেফিসিয়েন্সি। এখানে একটা চার্ট আছে দেখো, ডিজিজ মেকানিজম। তার মানে তোমাকে যদি প্যাথোজেনেসিস জিজ্ঞাসা করে যে কিভাবে, তাহলে তোমাকে রুট অফ এন্ট্রি থেকে বলতে হবে। রুট অফ এন্ট্রি দেখো, ব্লাড, যে প্যারেন্টাল রুট অফ ট্রান্সমিশন, সেক্সুয়াল রুট এন্ড পেরিনেটাল ট্রান্সমিশন। যাই হোক, তারপরে এখানে ম্যাক্রোফেজের সাথে সে বাইন্ড করলো, যেখানে CD4 পজিটিভ সেল আছে। ভাইরাস মানে এত কিছু না বলে লাস্টে চলে আসো, ম্যাক্রোফেজের সাথে বাইন্ড করলে যেহেতু CD4 পজিটিভ সেল রিসেপ্টর আছে ওখানে, তাহলে ডিসফাংশন, মোনোকাইন রিলিজ এন্ড ডিসরেগুলেশন অফ দ্য ইমিউন ফাংশন। মানে সামারিটা তাই আছে। আর এটা হচ্ছে ম্যাক্রোফেজ। আর টি হেল্পার সেলের সাথে বাইন্ড করলে দেখো ইমিউনোডেফিসিয়েন্সি, লস অফ বি সেল কন্ট্রোল, তারপরে হচ্ছে লস অফ টি সেল ফাংশন, আলটিমেটলি সিভিয়ার systemic opportunistic infection, Kaposi's sarcoma and lymphoma। তার মানে দুটো জিনিস, যদি একটা ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে হেল্পার টি সেল, দুই জায়গাতেই যখন বাইন্ড করবে তখন ডিসফাংশন or dysregulation of the immune function। তাহলে dysfunction or dysregulation of the immune function ultimately lead to the severe immunodeficiency leading to systemic opportunistic infection।
কি কি অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে সেটা আমরা বলবো। ক্লিয়ার জিনিসটা তোমাদের কাছে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো কি opportunistic infraction হচ্ছে, তার মধ্যে common opportunistic infraction caused by the HIV, another very very important question. তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে atypical mycobacterium, আমরা বলেছি atypical mycobacterium related to the HIV, ঠিক আছে? atypical mycobacterium এর যে কোন স্পিসিস related to the HIV মনে আছে? বলো দেখি। মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম। Very good. Mycobacterium avium intracellular complex. Mycobacterium tuberculosis, bacterial disease এর মধ্যে সালমোনেলা। তবে তোমাকে জিজ্ঞাসা করবে ব্যাকটেরিয়াল ডিজিজ কোনটা বেশি রিলেটেড টু এইচআইভি। এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম, এক্সাম্পল হচ্ছে avium intracellular complex, Mycobacterium tuberculosis. এইচআইভি পেশেন্ট যে প্রেজেন্টেশন নিয়ে আসছে অনেক সময় ভুল করে মনে হয় যেন এটা টিবি, কিন্তু অনেক টেস্ট করার পরে দেখা যায় যে এটা এইচআইভি। তাহলে সালমোনেলা ইনফেকশন সেটা হতে পারে। ভাইরালের মধ্যে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স টাইপ 2। প্যারাসাইটের মধ্যে হচ্ছে তুমি একটু পরনীয় করুন, যেমন তোমার ক্রিপ্টোস্পোরিডিয়াম, টক্সোপ্লাজমা গন্ডি। ক্রিপ্টোস্পোরিডিয়াম এটা এমনিতেই থাকে, কিন্তু যখন এইচআইভি হয় তখন ওরা আপার হ্যান্ড নিয়ে নেয়, হ্যাঁ, তখন আর নর্মাল ফ্লোরা না থেকে তারা হচ্ছে ডিজিজ করে ফেলে, অনেকদিন ধরে ডায়রিয়া করে। ক্রিপ্টোস্পোরিডিয়াম, ব্যালেন্টিডিয়াম কলাই, এটা দেখা যাচ্ছে এইচআইভি পেশেন্ট প্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে অনেকদিন ধরে তার ডায়রিয়া হচ্ছে, ক্রনিক ডায়রিয়া কজ বাই ক্রিপ্টোস্পোরিডিয়াম, ব্যালেন্টিডিয়াম কলাই। ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে ক্যান্ডিডা আলবিকান্স, ক্রিপ্টোকক্কাস নিউফর্মিস, এরা কিন্তু অপরচুনিস্টিক ফাঙ্গাস। এই যে ক্যান্ডিডা আলবিকান্স, ক্রিপ্টোকক্কাস নিউফর্মিস, রিজোপ্লাস, এরা হচ্ছে অপরচুনিস্টিক ফাঙ্গাস। এমনিতে নর্মাল ফ্লোরা হিসেবে থাকছে ক্যান্ডিডা আলবিকান্স বিভিন্ন জায়গায়, কিন্তু যখনই অপরচুনিটি পাবে তখনই ডিজিজ করবে। ক্রিপ্টোস্পোরিডিয়াম নর্মালি থাকে না, কিন্তু যখন এইচআইভি পেশেন্ট ক্রিপ্টোস্পোরিডিয়াম একটা কি করে, মেনিনজাইটিস করে, মেনিনজাইটিস করে, ক্রিপ্টোকক্কাস নিউফর্মিস, এটা মেনিনজাইটিস করে। এটাই একমাত্র অর্গানিজম যার হচ্ছে অনেক বড় একটা ক্যাপসুল আছে, এটা একটা ক্যাপসুলেটেড ফাঙ্গাস, এবং এটার ক্যাপসুলটা অনেক বড়, ব্যাকটেরিয়ার চেয়ে। আদার মধ্যে হচ্ছে নিমোসিস্টিক ক্যারিনি, ক্যাপোসিস, সার্কোমা, এগুলি হচ্ছে তোমার অপরচুনিটি। নিমোসিস্টিক জেরোভিসি বলা হয় এখন, ক্যারিনি আর বলা হয় না। নিমোসিস্টিক জেরোভিসি আর ক্যাপোসিস, সার্কোমা, এগুলো হচ্ছে আদার অথবা নিউপ্লাস্টিক কন্ডিশন অ্যাজ তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে typical Mycobacterium tuberculosis, Salmonella infection, viral cytomegalovirus, herpes simplex type 2. Herpes simplex type 2 দেখো route of transmission থেকে sexual route of transmission হচ্ছে। Parasite of the Cryptosporidia, Toxoplasma gondii. Toxoplasma gondii যাদের ইমিউনো কম্প্রোমাইজ তাদেরই সাধারণত ডিজিজ করে, নরমালি এটা খুব রেয়ার ডিজিজ করে। হ্যাঁ, টক্সোপ্লাজমা গন্ডি কোথায় ইনফেকশনটা বেশি করে জানো? চোখে। ফাঙ্গাস হচ্ছে ক্যান্ডিডা আলবিকান্স, ক্রিপ্টোকক্কাস নিউফর্মিস, আদার হচ্ছে নিমোসিস্টিক ক্যারিনি, ক্যাপোসিস সার্কোমা। ক্যাপোসিস সার্কোমা নিউপ্লাস্টিক কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ এইচআইভি। ক্যাপোসিস সার্কোমা কে করছে বলতে পারবে? করছো তো তুমি এখন, ক্যাপোসিস সার্কোমা। এখানে হার্পিস ভাইরাস 8। হ্যাঁ, হার্পিস ভাইরাসটা আপনি সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাপোসিস সার্কোমা অ্যাসোসিয়েটেড ভাইরাস। কমন অপরচুনিস্টিক ইনফেকশন, এটা আবার ডিজিজ, আবার পজিটিভ অর্গানিজম দিয়ে বলা হয়েছে। নিউমোনিয়া, নিমোসিস্টিক জেরোভিসিস, সাইটোমেগালোভাইরাস, টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম অ্যাটিপিক্যাল, ওরাল থ্রাশ, ক্যান্ডিডা আলবিকান্স, স্টেরিলিকোপ্লাকিয়া, পিস্টিনওয়ার ভাইরাস, মেনিনজাইটিস, ক্রিপ্টোকক্কাস নিউফর্মিস, ক্যাপোসিস সার্কোমা, হিউম্যান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 8। যাই হোক, তাহলে এটা হচ্ছে কমন অপরচুনিস্টিক ইনফেকশন, বারবারই বলছি খুবই ইম্পর্টেন্ট। Now the clinical findings. HIV একটা স্লো প্রোগ্রেসিভ ডিজিজ, অনেকদিন ধরে পরে সাধারণত এইডস হয়। এটাকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে ডিজিজ স্টেজটাকে। একটা হচ্ছে আর্লি অর অ্যাকুইট স্টেজ,
আরেকটা হচ্ছে মিডল আর লেটেন্ট, আরেকটা হচ্ছে লেট অর ইমিউনোডেফিসিয়েন্সি স্ট্রেট। আর্লি অর অ্যাকিউট স্টেট, এটা সবাই তোমরা জানো, এখানে নানা ধরনের কনস্টিটিউশনাল সিনড্রোম হয়। Usually begin 2 to 4 weeks after infection. Fever, lethargy, sore throat, general lymphadenopathy occur. Leukopenia occur, but the number of CD4 cell count is normal. তাহলে এটা তোমরা সবসময় মনে রাখবে যে আর্লি ফেজে সাধারণত সব ডিজিজের একই, ফিভার থেকে লেথার্জি, সোর থ্রোট, এখানে আবার একটু লিম্ফ্যাডেনোপ্যাথিও থাকছে। যেটা এখানে মনে রাখতে হবে, জিজ্ঞাসা করবে যে এই স্টেজে হেল্পার টি সেলের কাউন্টে কি হয়। স্টেজে হেল্পার টি সেলের কাউন্টে নর্মাল থাকে। লিউকোপেনিয়া যে কোনো ভাইরাল ডিজিজও হতে পারে, এটার সাথে কোনো মিডল অর ল্যাটেন স্টেজ, এটি হচ্ছে লং ল্যাটেন পিরিয়ড, অনেকদিন পর্যন্ত থাকে। লেটেন মানে তোমরা সবাই জানো সুপ্ত অবস্থায় যেটা থাকে। এই সময় যে সিমটম গুলি ডেভেলপ করে সেটাকে বলা হচ্ছে এআরসি অথবা এইডস রিলেটেড কমপ্লেক্স। মানে এখানে যা হচ্ছে যেমন ওয়েট লস হচ্ছে, ফিভার, ফেটিগ, লিম্ফ্যাডেনোপ্যাথি, আর একটা হচ্ছে ডায়রিয়া। তাহলে এগুলিকে মিলে যে প্রবলেম, মানে যে এগুলি এই চিৎকার করছে, এইগুলিকে, এই সিমটম গুলিকে একসাথে বলা হচ্ছে এআরসি। এআরসি মানে হচ্ছে এইডস রিলেটেড কমপ্লেক্স। তাহলে লেটেন আর মিডল স্টেজ, এআরসি দিয়ে অনেক সময় শর্ট মধ্যে থাকে। লেটেন স্টেজ যেটা আমাকে মনে রাখতে হবে, এআরসি অথবা এইডস রিলেটেড কমপ্লেক্স অকার ডিউরিং দ্য লেটেন্ট পিরিয়ড, যেগুলি হচ্ছে ওয়েট লস, ডায়রিয়া, ফিভার, ফ্যাটিগ, লিম্ফ্যাডেনোপ্যাথি। এআরসি থেকে আস্তে আস্তে পেশেন্ট কোথায় চলে যাচ্ছে, এইডস এ চলে যাচ্ছে। এখান থেকে কিন্তু CD4 সেল কাউন্ট কমা শুরু করলো, যেটা বেশি কমছে সেটা হচ্ছে লেট অর ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট, এটাকে আমরা কি বলছি, এইডস। Decline in the number of CD4 cell count below 4 না, আজকাল বলা হচ্ছে 200 per microliter, and increase in the frequency and severity of various opportunistic infection. তাহলে লেট অর ইমিউনোডেফিসিয়েন্সি স্টেটটা হচ্ছে এইডস, যেখানে হচ্ছে হেল্পার টি সেলের কাউন্ট হচ্ছে less than 200 per microliter, and patient is suffering from various opportunistic infection. তাহলে ডিজিজ প্রসেসকে আমরা তিনটা গ্রুপে ভাগ করলাম, একটা হচ্ছে আর্লি অর অ্যাকিউট স্টেট, আরেকটা হচ্ছে মিডল যেটাকে আরসি বলা হচ্ছে, আর লাস্ট থেকে লেট অর ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট যেটা হচ্ছে এইডস। তাহলে তোমাকে কোশ্চেন বারবারই বলছি, এইচআইভি ইনফেকশন হলে তুমি কি বলবে তার এইডস হয়েছে? ডিফারেন্স দুটোর মধ্যে কি ডিফারেন্স? তাহলে এইডস আমি বলবো যখন এই হেল্পার টি সেলের কাউন্ট বিলো 200 per microliter and patient is suffering from various opportunistic infection. তাহলে হলো সবকিছু। এখন আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস আমরা এখানে ভাইরাস আইসোলেশনটা পরে বলবো। ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কিভাবে করব সেটা হচ্ছে, প্রথমে আমি যেটা নাম্বার 1 হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন। নাম্বার 2 হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিটেকশন বাই পিসিআর। নাম্বার 3 হচ্ছে ভাইরাস আইসোলেশন। তাহলে অ্যান্টিজেন এখানে ডিটেক্ট করা যায় না, অ্যান্টিবডি ডিটেকশন করা যায়। কিভাবে করা যায়? অ্যান্টিবডি ডিটেকশন বাই এলিসা, এলিসা দিয়ে করে, আর স্ক্রিনিং করে হচ্ছে পার্টিকেল এগ্লুটিনেশন টেস্ট অথবা আইসিটি দিয়েও করা যায়। তাহলে নাম্বার 1 হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন। কি কি ভাবে করা যায়? আইসিটি মনে রাখতে হবে, জিজ্ঞাসা করে পরীক্ষা, আইসিটি, এলিসা এবং পার্টিকেল এগ্লুটিনেশন টেস্ট, তিনটে দিয়ে করা হয়। আর নিউক্লিক অ্যাসিড ডিটেকশন বাই পিসিআর, পিসিআর দিয়ে আমরা কি করব, ভাইরাল জেনোমটা ডিটেকশন করব, and at the same time আমরা কি ফাইন্ড আউট করব, ভাইরাল লোড। and নাম্বার 3 হচ্ছে ভাইরাল আইসোলেশন, আইসোলেশন বাই সেল লাইন কালচার। তাহলে দেখো অ্যান্টিবডির মধ্যে অ্যান্টিবডিটা আমরা স্ক্রিনিং করছি বাই আইসিটি, এলিসা এবং পার্টিকেল এগ্লুটিনেশন টেস্ট। এলিসা মানে কি বলো? এলিসা মানে কি? আইসিটি মানে কি? আইসিটি, আইসিটি মানে কি? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনাচ্ছি। আইসিটি মানে কি বলে? পুরোটা বলো, আইসিটি মানে কি?
আই দিয়ে কি হচ্ছে, সি দিয়ে কি হচ্ছে, টি দিয়ে কি হচ্ছে? ম্যাম আই দিয়ে হচ্ছে ইমিউনো। হ্যাঁ, বলতে এতক্ষণ লাগছে। ইমিউনো ক্রোমাটোগ্রাফি কি? লিজা বলো। enzyme linked immunosorbent assay. ইমিউনোসরবেন্ট এসে, তাহলে একটা এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট এসে। এলিজা দিয়ে আমরা কি দেখি সাধারণত? অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি কালার প্রডিউস করছে কি, অনেকটা আইসিটির মতোই কালার প্রডিউস করা। এলিজা দিয়ে আমরা কি ফাইন্ড আউট করি? টু ডিটেক্ট দা, এলিজা কি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ ডিটেকশন? বলো। এলিজা দিয়ে আমরা কি করি? এলিজা to detect the qualitative করা যায় and quantitative detection of the antibody অথবা antigen, তাই না? এলিজা প্রিন্সিপাল কি? এলিজা প্রসেসটা মনে আছে তোমাদের? এলিজা কি করা হয় আসলে অ্যাকচুয়ালি? কেউ একজন বলো। আইটেম দিয়েছো না তোমরা? দিয়েছো? জি ম্যাম দিয়েছি ম্যাম। এখন বলো এলিজা দিয়ে ইয়ে কি করা হয়? আচ্ছা আমি একটু বলি, কারণ আমার একটু পরে এটা লাগবে, সেই জন্য বলছি। তাহলে এলিজা যেটা হচ্ছে, না এটা লাগবে না, তারপর আমি এলিজাটা একটু বলছি। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, সাপোজ আমি এইচআইভি পেশেন্টের আমি অ্যান্টিবডি ডিটেকশন করতে চাই, ঠিক আছে? এলিজার যে ওয়েল গুলি আছে সেখানে অ্যান্টিজেন কোড করা থাকে। তুমি এখানে কোডের মধ্যে কি অ্যাড করবে? পেশেন্ট সিরাম। তাহলে পেশেন্ট সিরামটা তুমি অ্যাড করবে। পেশেন্ট এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, এবং পেশেন্ট সিরাম দেওয়ার পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি ট্যাগ দ্য এনজাইম। এনজাইমকে ট্যাগ করে ওখানে দিতে হবে, এটা রেডিমেড পাওয়া যায়। এনজাইম অ্যাকশনটাকে ফ্যাসিলিটেট করার জন্য, এনজাইম কি ছাড়া কাজ করতে পারে না? কাকে ছাড়া কাজ করতে পারে না? এনজাইমকে হেল্প করার জন্য কি আছে? সাবস্ট্রেট। তাহলে এনজাইমকে ফ্যাসিলিটেট করার জন্য ওর কাছ থেকে সেটার জন্য সাবস্ট্রেট আছে। যখনই দিবে কালার প্রডিউস করবে। কালার কখন হবে? যখন ওই যে পেশেন্টের সিরামের মধ্যে স্পেসিফিক অ্যান্টিবডি ফর দ্য অ্যান্টিজেন, তাহলে কিন্তু কালার প্রডিউস করবে। আদারওয়াইজ তুমি যত কিছুই দাও, অ্যান্টিবডি আলাদা থাকবে, অ্যান্টিজেন আলাদা থাকবে, এনজাইম যেটা দিয়েছো সেটা আলাদা থাকবে, কোনো রিয়াকশন ওখানে শো করবে না যদি পেশেন্টটা নেগেটিভ হয়, অর্থাৎ সিরামের মধ্যে যদি স্পেসিফিক অ্যান্টিবডি না থাকে। তাহলে খুব সিম্পল ওয়েতে যদি আমি অ্যান্টিবডি টেস্ট করতে চাই, তাহলে অ্যান্টিজেন ওখানে কোড করা আছে, মানে ওখানে দেয়া আছে। তাহলে আমি পেশেন্ট সিরাম নেব, পেশেন্ট সিরামের মধ্যে অ্যান্টিবডি থাকে, তাহলে এই দুটো মিশালাম, তার সাথে এনজাইম দিলাম। এনজাইম এমনি এমনি দেওয়া যাবে না, তার সাথে আমি কি করতে হবে? ইমিউনোগ্লোবুলিনের সাথে দিতে হবে। সাধারণত আইজিজির সাথে ট্যাগ করে এনজাইমটা দেওয়া হয়। এনজাইমটা কাজটাকে ফ্যাসিলিটেট করার জন্য দেওয়া হয় সাবস্ট্রেট, তখনই কালার প্রডিউস হয়। আইসিটি তে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্টও কিন্তু কালার প্রডিউস হচ্ছে, ওটা এক টাইপের এলিজা। তাহলে যখনই তুমি কালার প্রডিউস হওয়া মানে ওই পেশেন্টের সিরামের মধ্যে স্পেসিফিক অ্যান্টিবডি ছিল, স্পেসিফিক অ্যান্টিবডি তখন এনজাইমের সাথে রিঅ্যাকশন করেছে, সাবস্ট্রেটের সাথে রিঅ্যাকশন করে কালার প্রডিউস করেছে। আচ্ছা যাই হোক, অ্যান্টিবডি ডিটেকশনটা আমরা তাহলে স্ক্রিনিং, অ্যান্টিবডি ডিটেকশন দুটো ভাবে করতে হবে, একটা হচ্ছে স্ক্রিনিং আর একটা হচ্ছে কনফার্মেটরি। স্ক্রিনিং বাই আইসিটি, এলিজা and particle agglutination test. Confirmatory test মানে অ্যান্টিবডি ডিটেকশন বাই ওয়েস্টার্ন ব্লট। ওয়েস্টার্ন ব্লট দিয়ে ব্লট ডট, এগুলো তোমার ওয়েস্টার্ন, সাউদার্ন, নর্দার্ন অনেকগুলি ব্লট আছে। তাহলে কনফার্মেটরি টেস্ট বাই ওয়েস্টার্ন ব্লট, তোমাকে জিজ্ঞাসা করবে কনফার্মেটরি ওয়েস্টার্ন ব্লট দিয়ে তুমি কি দেখবে? সেখানে অ্যান্টিবডি। তখনই তোমাদের কোশ্চেন হবে যে তুমি স্ক্রিনিং করেও অ্যান্টিবডি দেখছো, কনফার্মেটরি টেস্ট করে মানে ওয়েস্টার্ন ব্লড করেও তুমি অ্যান্টিবডি দেখছো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট? তাহলে আমি দুটোতে, একটা স্ক্রিনিং করেও অ্যান্টিবডি দেখছি বাই এলিজা, আইসিটি যেটাই বলো, আর কনফার্মেটরি টেস্ট ওয়েস্টার্ন ব্লড, এটা করেও আমরা কি দেখছি? অ্যান্টিবডি দেখছি। তাহলে এটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা দেখো, ওয়েস্টার্ন ব্লডে বের হচ্ছে প্রত্যেকটা অ্যান্টিজেনের এগেইনস্টে আমরা
আমরা যে স্ক্রিনিং করবো এলিজা করবো এটা কিন্তু আমরা প্রত্যেকটা অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি দেখতে পারবো না। আমরা টোটাল একটা অ্যান্টিবডি দেখবো এগেনস্ট দ্য অ্যান্টিজেন। বাট ইন কেস অফ ওয়েস্টার্ন ব্লট আমরা প্রত্যেকটা অ্যান্টিজেনের এগেনস্টে we can detect the antibody. That's why it is more specific than the screening test. ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা অ্যান্টিজেন কি কি পাচ্ছি, GP120, GP41, P24, P70 প্রত্যেকটা অ্যান্টিজেনের এগেনস্টে কিন্তু আমরা কি পাচ্ছি, অ্যান্টিবডি পাচ্ছি। আর স্ক্রিনিং করে এলিজা করে একটা টোটাল অ্যান্টিবডি পাচ্ছি। তাহলে কোনটা মোর স্পেসিফিক? ওয়েস্টার্ন ব্লটটা হচ্ছে মোর স্পেসিফিক, সেজন্য এটাকে বলা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। তাহলে এটা কিভাবে করা হয় ওয়েস্টার্ন ব্লটটা জানো তোমরা? ওয়েস্টার্ন ব্লট কিভাবে করে? প্রোটিন সেপারেট করে কি করে? বায়োকেমিস্ট্রিতে পড়েছে। আচ্ছা যাই হোক, ইলেকট্রোফোরেসিস করে আমরা প্রোটিন গুলিকে সেপারেট মানে অ্যান্টিজেন গুলিকে P20, GP120, 41, P24, P70 এগুলি প্রত্যেকটা আমরা সেপারেট করতে পারি অ্যাকর্ডিং ইলেকট্রোফোরেসিস। তাহলে প্রোটিন কিভাবে সেপারেট হয় জানো? ইলেকট্রোফোরেসিসে প্রোটিন কিভাবে সেপারেট হয়? অ্যাকর্ডিং টু দেয়ার মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট অনুযায়ী ওরা আস্তে আস্তে সেপারেট হয়ে যায়। তাহলে ইলেকট্রোফোরেসিস যখন আমি করবো এটার মধ্যে একটা জেল দেওয়া থাকে, তাহলে ওটা যখন করবো অ্যাকর্ডিং টু মলিকুলার ওয়েট, দেখো GP120 সবচেয়ে উপরে, 41, P24, 70 অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার ওয়েট দে আর সেপারেটেড। তারপরে এই যে সেপারেট হলো এই ভাইরাল প্রোটিন আর ট্রান্সফর্ম ফ্রম দ্য জেল অন দ্য পেপার, জেল থেকে নিয়ে একটা পেপারের মধ্যে আমরা এটাকে করব, এটাকেই বলা হচ্ছে ব্লট। যে ট্রান্সফার করবো পেপারের মধ্যে এটা হচ্ছে ব্লট ফ্রম দ্য জেল অন টু দ্য পেপার। সেলিম ভাই মার্কারটা ছিল না, সরি পয়েন্টারটা ছিল না? আছে একটু জানতে হবে। ছবিটা দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা? জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম। হ্যালো ম্যাম দেখা যাচ্ছে ছবিটা। হ্যালো এটা দেখতে পাচ্ছ তোমরা? ম্যাম ছবিটা দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো না? জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যালো কথা শুনতে পাচ্ছ? ম্যাম ছবিটা দেখা যাচ্ছে। জি ম্যাম কথা শোনা যাচ্ছে। হ্যালো জয়িতা আমাকে শোনা যাচ্ছে? কথাই বলতেছে না। সেলিম ভাই শোনা যাচ্ছে না? জয়িতা কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না। হ্যালো জয়িতা কথা শোনা যাচ্ছে না? আচ্ছা তাহলে ঠিক আছে, আমাকে শুনতে পেলে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই আমরা প্রোটিন সেপারেট করলাম যে অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার ওয়েট, মানে এটা কি করলাম, প্রসেসটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস এটা একটা জেলের মধ্যে অ্যাকর্ডিং টু মলিকুলার ওয়েট দে আর সেপারেট। এখন এই জেল থেকে নিয়ে তাকে একটা পেপারে নিয়ে ফেললাম। এই পেপার ভাইরাল প্রোটিন আর ট্রান্সফার ফ্রম দ্য জেল ইনটু দ্য পেপার, এটাকে বলা হচ্ছে ব্লট। আর পেপারগুলি এখন তোমাকে কি প্রোটিনটা সেপারেট করলে তুমি এখন এই পেপারের মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্ট সিরামটা অ্যাড করতে হবে। তাহলে পেশেন্ট সিরাম অ্যাড করলাম। ইফ দ্য পেশেন্ট সিরাম কন্টেইন দ্য না, পেশেন্ট সিরাম অ্যাড করা হবে। পেশেন্ট সিরামের পরে এটা কিন্তু একটা রিজাল্ট। তাহলে পেশেন্ট সিরামের পরে আমরা কি অ্যাড করব, এনজাইম লেভেল অ্যান্টিবডি টু হিউম্যান IgG. তাহলে এনজাইমটা আমরা এর মধ্যে দিয়ে দিব কি হবে, একটা অ্যান্টিবডির সাথে টেক করে যেটা IgG। তাহলে এনজাইম সাবস্ট্রেট ইজ প্ল্যানেট, এনজাইম সাবস্ট্রেট ছাড়া কাজ করতে পারবে না, সাবস্ট্রেটকে অ্যাড করবে। এন্ড কালার, যখন সাবস্ট্রেট অ্যাড করবে তখন এই পেপারের মধ্যে কি হবে, এগুলি কালার প্রোডিউস করবে, অ্যাপিয়ার অ্যাট দ্য লোকেশন অফ দ্য ভাইরাল প্রোটিন। যেখানে যেখানে অ্যান্টিজেন ছিল সেখানে সেখানে কালার প্রোডিউস করবে। এটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ব্লট। এটা একটা এলিজা। সেদিন তোমরা যদি এলিজার প্রিন্সিপালটা জানো বুঝো তাহলে যে কোনো জায়গায় লাগাতে পারো। তোমাকে জিজ্ঞেস করবে ICT টা কি, ওয়ান টাইপ অফ এলিজা।
ওয়েস্টার্ন ব্লটটা কি এই দুটো ইয়ে ছাড়া তোমাকে এখান পর্যন্ত তুমি আবার এলিজা পাচ্ছ, সেই জন্য এটা একটু জানতে হবে তোমাকে। তাহলে প্রোটিনটা সেপারেট করলাম, পেশেন্ট সিরামটা অ্যাড করার পরে এনজাইম দেওয়া হলো অ্যান্টিবডির সাথে ট্যাগ করে, এনজাইমের অ্যাকশনটাকে ফ্যাসিলিটেট করা দেওয়ার জন্য সাবস্ট্রেট দেওয়া হলো। যখনই পেশেন্ট সিরাম কন্টেইন দ্য স্পেসিফিক অ্যান্টিবডি, then antigen antibody reaction and produce the color at the location of the viral protein. হিসেবে অ্যান্টিজেন এখানে কালার প্রডিউস করবে, এটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ব্লট। ইম্পর্টেন্ট এমনি জিজ্ঞাসা করবে পরীক্ষা। তাহলে এটা হচ্ছে তাহলে আমরা ইয়ে করলাম কি এইচআইভি ডায়াগনোসিস আমরা কিভাবে করবো। একটা আমরা পেলাম হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন, সেটা দুটো গ্রুপে ভাগ করলাম, একটা হচ্ছে স্ক্রিনিং আর একটা হচ্ছে কনফার্মেটরি। আর 2 নম্বরে হচ্ছে আমরা কি দেখলাম, তার নিউক্লিক অ্যাসিড বা পিসিআর, আর 3 নম্বর হচ্ছে ভাইরাস আইসোলেশন। 4 নম্বরে হচ্ছে নন স্পেসিফিক টেস্ট, যেমন সিপিসি টোটাল কাউন্ট আমরা দেখি, যেখানে লিকোপেনিয়া সাধারণত হয়, যে কোনো ভাইরাল ডিজিজের লিকোপেনিয়া হতে পারে। আর নাম্বার 5 এ আমরা দেখব টেস্ট ফর অপরচুনিস্টিক ইনফেকশন আর টেস্ট ফর ইমিউনোডেফিসিয়েন্সি। তাহলে ইমিউনোডেফিসিয়েন্সির জন্য আমাদের যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে হেল্পার টি সেলের কাউন্ট করতে হবে। হেল্পার টি সেলের কাউন্ট কিভাবে করা হয়, সেটা একটা স্পেশাল অ্যাপারেটাস আছে, সেটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। ওটার প্রিন্সিপাল দরকার নাই, ফ্লো সাইটোমেট্রি দিয়ে আমরা কি করতে পারবো, আমরা হেল্পার টি সেলের কাউন্ট করব, দেখা যাবে যে বিলো 200 পার মাইক্রোলিটার। আর ভেরিয়াস অপরচুনিস্টিক ইনফেকশনের এগেইনস্টে পার্টিকুলার সাপোজ এটার সাথে অ্যাসোসিয়েটেড টিবি আছে, তাহলে টিবি টেস্ট গুলি তোমাকে করতে হবে। ফাঙ্গাল ডিজিজ আছে, তার টেস্ট, ক্যান্ডিডা আলবিনাস, তার জন্য যে টেস্ট করতে হবে সেগুলি করতে হবে। তাহলে আমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা দেখি আবার প্রথম থেকে অ্যান্টিবডি ডিটেকশন দুটো, একটা স্ক্রিনিং একটা কনফার্মেটরি। আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে পিসিআর দিয়ে আমরা দুটো করবো, একটা হচ্ছে পিসিআরটা কি আরটিপিসিআর, যেহেতু এটা আরএনএ ভাইরাস, তাহলে পিসিআর দিয়ে আমরা দুটো জিনিস ডিটেকশন করবো, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে তার কি ভাইরাল লোডটা আমরা বুঝতে পারবো। আর ভাইরাস আইসোলেশন। 4 নম্বরে হচ্ছে সিবিসি, সিবিসি তে কি পাবো, আমরা লিকোপেনিয়া পেতে পারি, থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে। আর হচ্ছে না লাস্ট ওয়ান হচ্ছে টেস্ট ইমিউনোডেফিসিয়েন্সির জন্য আমরা টেস্ট করবো, সেটা হচ্ছে হেল্পার টি সেলের কাউন্টে করবো বাই ফ্লো, এই স্লাইডটাতে নাই তো আমি তো বলে দিচ্ছি ফ্লো সাইটোমেট্রি। তাহলে হেল্পার টি সেলের কাউন্টটা সাধারণত দেখা হবে বিলো 200 পার মাইক্রোলিটার। আর হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশনের জন্য তুমি টেস্ট করতে পারো, সেটা অ্যাকর্ডিং টু ডিজিজ। টিবি হলে কি করবে, তারপরে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, ক্রিপ্টোকাস নিউফর্মিয়াস আলাদা। এটা হচ্ছে ডায়াগনোসিস অফ এইচআইভি। যে পিসিআর তে করবো সেটা হচ্ছে আরটিপিসিআর। এখন ছোট ছোট কোশ্চেন আমি উইন্ডো পিরিয়ডটা আমরা দুটো ডিজিজে পাবো, একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন, যেটা তোমরা এখন পড়োনি, আর একটা হচ্ছে এইচআইভি। হেপাটাইটিস বি ভাইরাস আমি একটু বলে দিই, হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশনের যে উইন্ডো পিরিয়ড সেটা কিরকম, যেমন সারফেস অ্যান্টিজেন এসবিএস অ্যান্টিজেনটাও নাই, তার এগেইনস্টে ওইটাও ডিসঅ্যাপিয়ার করেছে এবং তার এগেইনস্টে যে অ্যান্টিবডিটা হবে সেটাও আছে। তাহলে অ্যান্টিবডি disappearance of the antigen and before the appearance of antibody there is a period, the gap থাকে যেটাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড। এই সময় আমরা কিভাবে ডিটেকশন করব, তাহলে এইরকম একটা উইন্ডো পিরিয়ড এইচআইভি ভাইরাসের বেলায় আছে। Early in infection when the blood of infected person can contain HIV but antibody are not detectable. ওর অ্যান্টিজেনটা আছে, পেশেন্ট ইজ ইনফেক্টেড কিন্তু অ্যান্টিবডিটা এখনো ডিটেকশন করা যায় আসেনি, তাহলে আমরা এইভাবে কি P24 অ্যান্টিজেন ইজ ডিটেক্টেবল ডিউরিং দিস পিরিয়ড। তোমাকে জিজ্ঞাসা করবে তাহলে এই উইন্ডো পিরিয়ডে যেহেতু অ্যান্টিজেন আছে অ্যান্টিবডি তুমি ডিটেকশন করতে পারছো না, মানে এটা এখনো অ্যান্টিবডিটা এটার এগেইনস্টে অ্যাপিয়ার হয়নি, তাহলে তুমি কিভাবে এটা এই সময় ডায়াগনোসিস করবে, মানে এই সময় তুমি কি করে বুঝবে যে পেশেন্ট ইজ ইনফেক্টেড। তাহলে P24 কোথায় ছিল, যে জেনেমের বাইরে যেটা ছিল আমরা ক্যাপসিড প্রোটিন বলছি, এই সময় অ্যাপিয়ার করে P24 অ্যান্টিজেন ইজ ডিটেক্টেড
during this time. আরেকটা হচ্ছে HIV act as a super antigen. এটা একটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে HIV. HIV act as a super antigen. আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো, HIV has three main mechanism by which it evades immune system. HIV কি করে আমাদের ইমিউন সিস্টেমকে ইভেড করে চলবে? ছোট ছোট ভাইরাল কোশ্চেন। একটা হচ্ছে যখন সে ইন্টিগ্রেশন অফ দ্য ভাইরাল ডিএনএ ইন দ্য হোস্ট সেল ডিএনএ, তখন কিন্তু হোস্ট মানে ইমিউন সিস্টেমটাকে চিনতে পারে না। তখন হোস্টের ডিএনএ সাথে সে যখন অ্যাটাচ হয়ে যাবে, তখন ইমিউন সিস্টেমটাকে ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। নাম্বার টু হচ্ছে হাই রেট অফ মিউটেশন। এনভেলাপ জিনটা সারাক্ষণই মিউটেশন হচ্ছে, সেই জন্য তোমার ইমিউন সিস্টেম ওকে ভালো করে মানে আজকে এটা কালকে এটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। and down regulation of the MSC required for cytotoxic T cell cool HIV. তাহলে HIV একটা ভাইরাস, এটা কিভাবে এক্সপোজ হবে? বাই MSC ক্লাস 1। MSC ক্লাস 1 না থাকলে টি সেল তাকে চিনতে পারবে, কিন্তু HIV ভাইরাসের কি হচ্ছে, সে ডাউন রেগুলেশন অফ দ্য MSC ক্লাস 1 প্রোটিন, মানে HIV ডাউন রেগুলেশন করে রাখে MSC ক্লাস 1। MSC ক্লাস 1 ডাউন রেগুলেশন হলে সাইটোটক্সিক টি সেল তাকে কিভাবে চিনতেও পারে। সুতরাং এই সমস্ত ইয়েতে HIV ইভেড করে যায় ইমিউন সিস্টেম। একটা হচ্ছে কোভাইরাল ডিএনএ যখন হবে, নাম্বার 2 হচ্ছে হাই রেট অফ মিউটেশন, নাম্বার 3 হচ্ছে ডাউন রেগুলেশন অফ দ্য MSC ক্লাস 1। নাও দ্য ট্রিটমেন্ট এখানে একটু পড়তে হয়, যেটাকে বলা হচ্ছে হার্ট থেরাপি। প্রথমেই জিজ্ঞেস ট্রিটমেন্ট হচ্ছে হার্ট থেরাপি। হার্ট মানে কি? হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। এখানে কি আছে? 2 নিউক্লিওসাইড ইনহিবিটর, একটা হচ্ছে জুডুভিডিন আর একটা লেমোভিডিন, আর 1 প্রোটিওজ ইনহিবিটর যেটাকে বলা হচ্ছে ইনডেনাভির। তাহলে হার্ট থেরাপি হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। 2টা নিউক্লিওসাইড ইনহিবিটর এখানে থাকে, তার নাম হচ্ছে জুডুভিডিন, লেমোভিডিন, একটা প্রোটিওজ ইনহিবিটর ইনডেনাভির। এটা দিয়ে আমরা সাধারণত ট্রিট করে। আরেকটা হচ্ছে অ্যাজিডিওথাইমেডিন ইনহিবিট দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, AZT। এই অ্যান্টিভাইরাল ড্রাগটা যেখানে কাজ করবে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, সে ইনহিবিট করে দেবে, তাহলে কাজ করতে পারবে। আমাদের মনে হতে পারে হার্ট থেরাপি দিয়ে আমরা কি HIV কে কন্ট্রোল করতে পারবো? আমরা একদম এই ইনফেকশন থেকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু পেশেন্টের সার্ভাইভাল রেট আমরা কিছুটা বাড়িয়ে দিতে পারবো। সেই জন্য হার্ট থেরাপি ইউজ করা হয়। হার্ট থেরাপি হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করবে, কি কি ড্রাগ এটার মধ্যে আছে সেটা জিজ্ঞেস করবে, এবং ইনহিবিট রিভার্স ট্রান্সক্রিপ্টেজের জন্য যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে অ্যাজিডিওথাইমেডিন। তাহলে হার্ট থেরাপির মধ্যে কি কি থাকে সেটা জিজ্ঞাসা করবে, 2 নিউক্লিওসাইড ইনহিবিটর and 1 protease inhibitor. Heart therapy is a very effective in prolonging life, reducing viral load. Viral load টাকে কমিয়ে দেয় heart therapy দেয়, but does not cure the chronic infection. ঠিক করতে পারে না। effective in prolonging life or reducing viral load, সেটা আজকাল হার্ট থেরাপি দেওয়া হয়। এবং টাইম টু টাইম যেটা ভাইরাল লোডটা আমরা দেখবো, সেটা হচ্ছে ভাইরাল লোড, এটা একটা দেখা উপায় আছে, সেটা আমরা PCR করে এই ট্রিটমেন্টটা দেওয়া হলো, ট্রিটমেন্টের আগে পরে PCR করলে কতটুকু ভাইরাল লোড ডিজিজ মানে ওষুধটা কাজ করছে কিনা সেটা বোঝা যাবে, মানে প্রগনোসিসটা বোঝা যাবে। একটা কোশ্চেন থাকে যে প্রেগনেন্ট ওমেন ইনফেক্টেড উইথ HIV, আমরা কিভাবে তাকে ট্রিট করব? তাহলে একটা প্রেগনেন্ট লেডি তার HIV ইনফেকশন হয়েছে, তাকে আমরা কিভাবে ম্যানেজ করব? তাহলে শুড বি ট্রিটেড উইথ 2 নিউক্লিওসাইড, আমরা তাকে হার্ট থেরাপি আমরা দিব। হার্ট থেরাপি আমরা দিব, আর বাচ্চাতে হয়ে যাওয়ার পর যেটা দিব জুডুভিডিন শুড বি গিভেন টু দ্য নিউনেটস। তাহলে প্রেগনেন্ট লেডিকে আমরা HIV তে হার্ট থেরাপি দিব, বাচ্চাকে আমরা জুডুভিডিন দিব, শুড বি গিভেন টু দ্য নিউনেট। এবং টাইম টু টাইম প্রেগনেন্ট লেডি থেকে এই ট্রিটমেন্টটা দেওয়ার সাথে সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে PCR করতে হবে।
PCR করে দেখতে হবে আসলে অ্যাকচুয়ালি তার ভাইরাল লোডটা কমছে কিনা। আর বাচ্চা হওয়ার পর যেটা বলবো সেটা জুডোপিডিন শুড বি গিভেন টু দ্য নিউনেটস। তুমি জিজ্ঞাসা করা হয় এটুকুই চাইবি, শুনতেই পাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? ম্যাম Hello? শোনা যাচ্ছে। জি ম্যাম শোনা যাচ্ছে। একটু দেখেন তো, আসলে কথা বলবো। হ্যালো, ম্যাম শোনা যাচ্ছে। হ্যালো আমি শুনতে পাচ্ছি না, তাহলে আমি ওদেরকে না শুনতে পারলে কেন? হ্যালো, হ্যালো ম্যাম শোনা যাচ্ছে। ওদের জিজ্ঞেস করে। হ্যালো হ্যালো সেলিম ভাই। হ্যালো হ্যালো সেলিম ভাই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো ম্যাম শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না। আচ্ছা যাই হোক, জি ম্যাম। তাহলে তোমরা এইচআইভি কিন্তু আমি শেষ করে দিয়েছি, এটা থেকে আরো অনেক ছোট জি ছোট ম্যাম। কোশ্চেন থাকে। সেটা এখন যেটা পড়বো সেটা হচ্ছে শেষ করতে পারবো কিনা বুঝতে পারছি না। আচ্ছা, র্যাবিসটা আমি একটু পরে ধরি, কারণ এই টাইমের মধ্যে র্যাবিস শেষ করতে পারবো না। হ্যাঁ, ওকে ম্যাম। র্যাবিস ডে কবে গিয়েছে বলতে পারবে? হ্যালো, শোনা যাচ্ছে? ম্যাম হ্যালো, শোনা যাচ্ছে। জি ম্যাম শোনা যাচ্ছে। সেলিম ভাই কি? হ্যালো হ্যালো ম্যাম শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ সেলিম ভাই শোনা যাচ্ছে। হ্যালো আপনি হ্যালো ডেটা সেলিম ভাই নিচ্ছেন? শোনা যাচ্ছে। হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো সেলিম ভাই। হ্যাঁ আমাকে হ্যাঁ হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে শোনা যাচ্ছে আসছে। শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা শুনো, আমি র্যাবিসটা এখন ধরছি না, কারণ অল্প সময়ের মধ্যে আচ্ছা শেষ করা যাবে না। রোটা জি ভাইরাস ম্যাম। হচ্ছে, হ্যাঁ রোটা ভাইরাস হচ্ছে, ডিএনএটা হচ্ছে আরএনএ, নন ইনভেলার ভাইরাস একটু একটু জানলে হবে, অত বেশি দরকার নেই। Rotavirus transmitted by fecal route. Rotavirus infects cell in the villi of the small intestine. জিজ্ঞাসা করবে এটা জেনম কি এবং এটা কি ডিজিজ করে। তাহলে এটা হচ্ছে ইনফ্যান্টাল ডায়রিয়া করে, কিভাবে করে? তাহলে rotavirus transmitted by fecal route infects cell in the villi of the small intestine. They replicate in the mucosal cell of the small intestine, resulting in the excess secretion of the fluid and electrolyte in the bowel lumen. তাহলে ওখানে ঢুকলো, ওখানে রিপ্লিকেট করলো mucosal cell of the small intestine, তাহলে resulting in the excess secretion, ডায়রিয়া হলে যা হয়, secretion of the fluid and electrolyte in the bowel lumen. The loss of salt, glucose and water lead to diarrhea. তাহলে এত বেশি fluid loss হচ্ছে lead to diarrhea. Damage may sludge into the lumen of the intestine and release large quantities of the virus which appear in the stool. Stool দিয়ে অনেক বেশি পরিমাণ ভাইরাস দিয়ে হচ্ছে। Everything is stool center. আচ্ছা, অনেক সময় অনেকে খুব ভালো পারলে টিচাররা অনেক সময় জিজ্ঞাসা করে যে ডায়রিয়া যে হচ্ছে এটা আরেকটা প্রোটিনের সাথে রিলেটেড। তাহলে ওয়ান অফ দ্য রোটাভাইরাস এনকোডেড প্রোটিন হচ্ছে NSP4, ইজ আ ভাইরাল এন্টারোটক্সিন বলা হয় এটাকে, and induce secretion by triggering signal transduction pathway. আমরা দেখবে তোমরা ইকোলাই যখন পড়েছিলাম তখন আমরা এটা পড়েছি যেমন এলটি কিভাবে কাজ করে। তো সেখানে হচ্ছে সেটা এলটি যেভাবে কাজ করে অনেকটা এইভাবেই কাজ করে, কিন্তু এখানের সাথে একটা এনকোডেড প্রোটিন আছে যেটি NSP4, এটা হচ্ছে ইনডিউস সিক্রেশন বাই ট্রিগারিং সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে, তার মানে সিগন্যাল পাঠাচ্ছে এবং সেভাবে ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইটটা লস হচ্ছে। যে প্রোটিনটার জন্য রেসপন্সিবল সেটা হচ্ছে NSP4. Rotavirus cause the major portion of diarrheal illness in infant and children. The infant diarrhea or বাচ্চাদের যে diarrhea হচ্ছে mainly by the rotavirus. ল্যাবরেটরিতে আমরা কিভাবে ডায়াগনোসিস করব? তাহলে ডিটেকশনটা পরে, ডিটেকশন অফ দ্য ভাইরাস ইন স্টুল বাই ELISA,
ইংরেজি দিয়ে আমরা করতে পারি, সেল লাইন কালচার করতে পারি, আর পিসিআর দিয়ে আমরা করতে পারি detection। যে কোনো জায়গায় তোমরা লাগিয়ে দিবে আইদার অ্যান্টিবডি, যে স্টুল থেকে নিয়ে আমরা করতে পারি, অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি, নিউক্লিক অ্যাসিড ডিটেকশন বাই পিসিআর, isolation of the virus by সেল লাইন কালচার। প্রিভেনশন করা যায়, এটা এগেইনস্ট লাইভ ভ্যাকসিন আছে যেটাকে বলা হচ্ছে রোটাটেক, লাইভ ভ্যাকসিন রোটাটেক। তাহলে ইনফ্যান্টাল ডায়রিয়া যেটা করে সেটা একটু মনে রাখলে হবে। নরওয়াক ভাইরাস, একটা আরএনএ জেনো non-enveloped virus called the virus gastroenteritis in adult। তো একই, যেহেতু ডায়রিয়া করছে, route of transmission by the fecal oral route, often involving the contaminated seafood or water. Outbreak typically occurs in vomiting and diarrhea in older children, adult or families, communities and institutions। একটা community অথবা একটা family অথবা স্কুল কলেজ যেখানে হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে যেটা হচ্ছে আউটব্রেক, সেটা হচ্ছে নরওয়াক ভাইরাস দিয়ে হচ্ছে। এটা কি করছে? ডায়রিয়া করছে, মেইনলি কন্টামিনেটেড সি ফুড অথবা ওয়াটার থেকে সাধারণত হচ্ছে। নরওয়াক ভাইরাস ইনফেকশন ইজ টিপিক্যালি লিমিটেড। এগুলি মেকানিজম আসলে ওরকম কিছু না, ওরা নিউক্লিয়ার সেলের মধ্যে রিপ্লিকেট করে, তাকে ডেট করে এবং ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইট লস করে ডায়রিয়া করে। ডায়রিয়া যেটা হচ্ছে সেটা অলওয়েজ ওয়াটারি ডায়রিয়া। Norwalk virus infection is typically limited to the mucosal cell, resulting in watery diarrhea। যদি ইনভেড করে চলে যেত মিউকোজাল সেলকে, তাহলে ব্লাডি ডায়রিয়া। যেহেতু ওখানে থেকে রিপ্লিকেশন করে ওখানেই ডেথ করছে, সেজন্য কি হচ্ছে? ওয়াটারি ডায়রিয়া। তোমরা এর মধ্যে জানো ব্যাকটেরিয়াল, আমরা আগে বলেছি ইনভেড করে যেসব ব্যাকটেরিয়া কাজ করে তারা হচ্ছে ব্লাডি ডায়রিয়া করছে, আর যারা মিউকোজাল সেলের ওখানেই রিপ্লিকেট করে কাজ করছে তারা সাধারণত ওয়াটারি ডায়রিয়া করছে। রুবেলা ভাইরাস, এটা আজকে পড়বো নাকি ম্যাম? নেক্সট ক্লাসে পড়ি। নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, নরওয়াক ভাইরাসের যে ল্যাবরেটরি ডায়াগনোসিস সেটা লাইক দ্য রোটা ভাইরাস, এগুলো একই রকম, অ্যান্টিবডি ডিটেকশন করতে পারো, পিসিআর করতে পারো। তাহলে আমরা নেক্সট ক্লাসে অন্য একটা ভাইরাস, রেবিস এবং রুবেলা, দুটো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখানে রুবেলার কাছে সিরিঞ্জ একটু আপনি এটা আবার ইয়ে করতে যাবেন, এখন যাবেন না? জি। আচ্ছা, একটু দেখি যে ফাইলটা খুলে আনবেন। ঠিক আছে, এটার মধ্যে আমি ইয়ে পেয়েছি না, এটার মধ্যে না না এটাই, সেদিন আমি বুধবার এটাই খুলবো না, বুধবার এখানে কিছু আছে? হ্যাঁ না, এটাই খুব, এটা ফাইলটার নাম কি? আচ্ছা ঠিক আছে, আপনি হারপিস মনে হয় না? জি। হ্যাঁ, তুমি একটু মনে রাখবে। কতজন আসছে আজকে? আজকে হচ্ছে 78। আচ্ছা,